বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজ রাজ্য রাজনীতি মানে বাংলার রাজ্য রাজনীতিতে এক নক্ষত্রের পতন। রাজনৈতিক নক্ষত্র, যাকে রাজনৈতিক বা রাজনীতির চাণক্য বলা হতো। হ্যাঁ, তিনি হয়তো চাণক্য, কারণ তার রাজনৈতিক কেরিয়ার আমরা জানি। কার কথা বলছি দর্শকরা বুঝতেই পারছেন। সেই নক্ষত্র, সেই চাণক্য মুকুল রায়। ওনার রাজনৈতিক পদার্পণ হয়েছিল এসএফআই করতে করতে, মানে এসএফআই এর হাত ধরে। তারপরে তিনি সৌমেন মিত্রের ঘনিষ্ঠ হন এবং সৌমেন মিত্রের হাত ধরে কংগ্রেস, এবং পরবর্তীকালে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে এই মুকুল রায়ের নাম কিন্তু উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছেন বিরোধী দলনেত্রী হিসাবে, ঠিক সেই সময় মুকুল রায় কিন্তু তার ছায়া সঙ্গী হয়ে তার সঙ্গে সমানভাবে লড়াই করেছিলেন বলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতে হয়। কারণ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছায়া সঙ্গী করে যারা যারা প্রথম সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন এবং এই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে মুকুল রায় অন্যতম। পরবর্তীকালে আমরা জানি যে দীর্ঘ রাজনৈতিক লড়াই করতে করতে, বিভিন্ন ধরনের ওঠাপড়া দেখতে দেখতে তিনি 2017 সালে দল বদল করেন এবং তৃণমূল কংগ্রেস থেকে তিনি সরাসরি চলে আসেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগদান করার পর এই 2017 থেকে তিনি আবার একটা নতুন জার্নি শুরু করেন বিজেপির হাত ধরে। আমরা জানি সেই সময় দিলীপ ঘোষ তিনি সভাপতি ছিলেন এবং বিজেপির দুটো সিট থেকে তাদের যে একটা নেতৃত্ব ছিল, মুকুল রায়, দিলীপ ঘোষের সভাপতিত্ব, এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের কাজ করে তারা বিজেপিকে 2 থেকে প্রায় 77 আর এদিকে 18টা এমপি উপহার দেন ভারতীয় জনতা পার্টিকে। তারপরে নিছকই কোনো কারণ বা আছে, অনেক অনেক গল্প আছে এর মধ্যে, আমরা শুনবো আস্তে আস্তে যত অনুষ্ঠান এগোবে আমরা অনেক কিছু অজানা গল্প জানতে পারবো বিজেপিরই একজন বরিষ্ঠ নেতার মুখ থেকে, যে তথ্যগুলো আজ অবধি কোনো সংবাদ মাধ্যমে আসেনি। এবং 2021-এ মুকুল রায় আবার এই ভারতীয় জনতা পার্টি, যখন ভারতীয় জনতা পার্টির গ্রাফ একদম উপরে, 77টা এমএলএ, 18টা এমপি, এইরকম একটা পরিস্থিতির সময় তিনি আস্তে আস্তে 2021-এ তিনি আবারও দল পরিবর্তন করে সেই পুরনো যে দল থেকে তিনি শুরু করেছিলেন সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং কেন করেন না করেন তার অনেক পর্যালোচনা আছে এবং এর ভিতরের অনেক ছোট ছোট গল্প আছে মুকুলদাকে নিয়ে, মুকুল রায়কে নিয়ে, যে গল্পে আমরা যাব। সুতরাং তারপরে 2021-এ তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার পর সেইভাবে আর সক্রিয়ভাবে তাকে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস করতে। তার কারণ উনি আবার 21-এ জয়েনিং করার পর থেকেই ওনার স্ত্রীর প্রয়াত হন এবং তারপর তিনি আস্তে আস্তে নিজেই শারীরিকগতভাবে অসুস্থ হয়ে পড়ে কোথাও যেন অন্তরালে চলে গেলেন, মানে রাজনীতির অন্তরালে তিনি চলে গেলেন। এবং অদ্ভুতভাবে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন, প্রায় 600 দিন তাকে হাসপাতালে কাটাতে হয়। দীর্ঘ লড়াই, শরীরের যন্ত্রণার সাথে, বিভিন্ন রোগের সাথে দীর্ঘ লড়াই করে অবশেষে নক্ষত্র পতন হলো, তিনি চলে গেলেন। সুতরাং আমরা আজকে এই মুকুল রায়ের স্মরণে, মুকুল রায়ের স্মৃতিচারণা করে কিছু অজানা গল্প, অজানা তথ্য আজকে আমরা জানব বিজেপিরই এক পুরনো কর্মী, পুরনো নেতা, পুরনো সংগঠক, তার মুখ থেকে, সমীরণ বাবুর মুখ থেকে। সমীরণ বাবু, বাংলা নিউজগ্রাফে স্বাগত। নমস্কার। মুকুল রায়কে নিয়ে অনেক অজানা গল্প, যে গল্পগুলো সংবাদ মাধ্যমের পর্দায় আসেই না প্রায়, বা যে অজানা গল্পগুলো মানুষ জানতেই পারে না, সেরকম কিছু গল্প আপনি জানেন, কারণ আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, দীর্ঘদিন আপনি এই মুকুল রায় থেকে শুরু করে অনেকের সান্নিধ্যে গেছেন এবং কাজও করেছেন। তিনি বিজেপিতে থাকাকালীন বা বিজেপিতে যখন যোগদান করে, তিনি দিল্লি থেকে যোগদান করে উনি বাংলায় আসেন, সেই প্রথম দিন থেকে আপনিও তার একজন ছায়াসঙ্গীর মতো ছিলেন। একটু যদি অজানা গল্পগুলো বলেন। আজকে বলতে সব থেকে সকালবেলায় যখন খবরটা শুনি মনটা খুব ভেঙে যায়। কেন ভেঙে যায়? আজকে যেদিন
মুকুলদার দিল্লিতে জয়েন করতে গেলেন, সেদিন অমিতজি অরুণ জেটলি হাত ধরে বিজেপিতে জয়েন করলেন। সেটা কত সালে? 2017। 2017 সালে জয়েন করার পর পরের দিন সকালবেলায় আমাদের কাছে মেসেজ এলো যে উনি কলকাতার অফিসে আসবেন। দিলীপ দা আমাকে, রাজকমল পাঠক বলে তখন ভাইস প্রেসিডেন্ট ছিল, ওনার নেতৃত্বে একসাথে আমরা দুজনে এয়ারপোর্টে যাই মুকুলদাকে রিসিভ করার জন্য। সেই মুকুলদাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে যখন আমরা মুরলীধর সেন লেনে শ্যামাপ্রসাদ মূর্তিতে প্রথম মালা দেওয়া হয়, এবং তার পরবর্তীকালে আমরা পার্টি অফিস ঢুকতে 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 প্রচুর কর্মীদের ভিড় ছিল। তারপর দিলীপদার ঘরে পৌঁছানো গেল। তারপর সেই দিন দিলীপদা আমাদের যত পুরনো কার্যকর্তা আছে সবার সাথে উনি পরিচয় করে দিলেন। আজকে বলতে নেই যে অনেক নেতাই আমরা আসা না যাওয়া ধরা সবই দেখেছি, কিন্তু এই ধরনের মাপের নেতা আমি আমার জীবন দশাতে আমি দেখিনি। কেন সমীরণদা, আপনি বলছেন জীবন দশায় দেখেননি, কিন্তু তিনি তো তৃণমূল ছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন, মানে আপনাদের বিজেপির সাথে পুরো মতাদর্শের দিক থেকে পুরো আলাদা। দেখুন, আজকে যখন উনি এসছেন পার্টি অফিসে বসার জায়গা যখনই হয়েছে, তখন কিন্তু উনি সংবিধানটা পড়াশোনা করেছেন, আমার নিজের চোখে দেখা। আজকে যে জেলাগুলোতে আমি দায়িত্বে ছিলাম, সেই জেলাগুলোকে যদি আজকে প্রত্যেকে ক্যামেরাতে প্রশ্ন করা যায়, প্রত্যেকটা কর্মী যদি বলতে না চায় যে মুকুলদার মতো লোককে আমরা হারালাম, মানে আজকে সে আমাদের দলে নেই, কিন্তু সে আজকে আমাদের কাছে বিরল একটা প্রতিষ্ঠা রেখে গেছে। কিরকম প্রতিষ্ঠা রেখে গেছে, আমাদের কর্মীদের হাত বাদ হয়ে গেছে। রাত্রিবেলায় ফোন আমার কাছে, সুমিন ওকে কলকাতা আনার বন্দোবস্ত করো, মানে ডাইরেক্ট ফোন করেছে রাত্রিবেলায়, ফোন করে বলছেন কালকে তুমি ওকে কলকাতা আনার বন্দোবস্ত করো। আমি ওখান থেকে অ্যাম্বুলেন্সে এনে আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাও, বললো অ্যাপোলো হসপিটালে নিয়ে যাও। আমি পৌঁছচ্ছি, পৌঁছানোর পরে উনি ওখানে পৌঁছলেন। আমাকে তখন ওরা বললেন পেমেন্ট কে করবে, বললেন নিজে। তখন এসে প্রথম লটে 15 লক্ষ টাকা চেক সাইন করে, মানে একজন কর্মীর জন্য প্রথমেই 15 লক্ষ ওই লেভেলের নেতা 15 লাখ টাকা দিয়ে দিলেন অপারেশনের জন্য। ওই অপারেশনের জন্য। আজকে অপারেশনটা হওয়ার পর আরো 15 লাখ টাকা লেগেছিল টোটাল কমপ্লিট করতে, কাজটা কমপ্লিট করতে। সে টাকাটাও উনি দিয়েছিলেন। এবং যেদিন হসপিটাল থেকে ওকে নিয়ে আসে আমাদের মুরলীধর সেন লেনে, সেদিন মুকুলদা ওকে সবার সামনে জড়িয়ে ধরে বলেছিল তোমাদের মতো কর্মী আছে বলেই আজকে বিজেপিটা এই জায়গাতে পৌঁছতে পেরেছে, না হলে বিজেপিটা পৌঁছতে পারত না। দ্বিতীয় ঘটনা, বীরভূম জেলার অবজারভার আমি ছিলাম। বীরভূম জেলার অবজারভার তো মুকুলদা জয়েন করা 18তে হবে, অবজারভার ছিলাম। আমাকে ফোন করে বলল কালকে একটা মিটিং ডাকার বন্দোবস্ত করো। আমি পরের দিন সকালবেলায় ট্রেন ধরে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে 3 দিনের মধ্যে একটা সবার অ্যারেঞ্জমেন্ট করা হলো। মিনিমাম 50,000 লোক বিনা প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ঝান্ডার বাদ দিয়ে আমাদের ঝান্ডার তলায় চলে এলো এসে, এবং মুকুলদা এবং সেদিন আরেকজন আমাদের নক্ষত্র ছিল লকেটদি, ওই মঞ্চে একসাথে দুজনে প্রোগ্রাম করলো। এবং সেই প্রোগ্রাম আমার মনে হয় ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে যে প্রোগ্রামটা সেদিন করা হয়েছিল। অনেকে আমাকে বলেছিল বহুকাল পর রাজ্যের একজন কেউ এরকম একটা দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করতে পারে। আজকে আমাদের মুকুলদা এখন আমাদের দলে ছিল না ঠিকই, কিন্তু আমাদের মনের কোঠার মধ্যে ছিল। কিরকম কোঠার মধ্যে ছিল, যেসব কর্মীরা বসিরহাটে মারধর খেয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের পাশ থেকে তাদের পরিবারকে সাহায্য করা থেকে শুরু করে, কখনো তাকে বলতে শুনিনি যে এইটা আমার দ্বারা হবে না। আমি শুনিনি, রাজ্যের অন্য নেতারা শুনেছে কিনা আমি জানি না। এবং একদিন পকেটে টাকা নেই, আমাদের রাজ্য অফিস থেকে তখন
আমাদের একজনকে বলল এই টাকাটা এদের দিতে হবে, আমাকে একটু ব্যবস্থা করে দাও, কালকে সকালবেলা আমি টাকাটা এখানে জমা করে দেবো। সঙ্গে সঙ্গে রাজ্য অফিস থেকে সেই টাকাটা তার হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হলো এবং উনি সেই কর্মীদের হাতে সঙ্গে সঙ্গে সেই টাকাটা ট্রান্সফার করে দিল। সঙ্গে সঙ্গে সেই কর্মীরা হাত নেড়ে সবাই পার্টি অফিস খালি করে চলে গেল। পরের দিন সকালবেলায় সবার আগে লোক পাঠিয়ে সেই টাকাটা পার্টি অফিসে জমা করলো। সমীরণ দা, এখানে একটা বক্তব্য, মুকুল রায় তো দক্ষ সংগঠন ছিল, সাংগঠনিক দক্ষতা তার মধ্যে অপরিসীম ছিল। সেটা তৃণমূল কংগ্রেসে থাকতেও তিনি তার সেই কারিশমা দেখিয়েছেন, বিজেপিতে আসতেও তিনি তার সেই কাজটা তিনি করে গেছেন। প্রথমবার যখন মমতা ব্যানার্জি শপথ নেবেন, সেই শপথ মানে সেটা পরিবর্তনের পর মমতা ব্যানার্জি প্রথম শপথে অরুণ জেটলি সাহেব দিল্লি থেকে এলেন, আমি এয়ারপোর্টে, মুকুলদা ওনাকে বরণ করলো, আমি এবং রাজকমলদা দুজনে নিয়ে ওবেরায় হোটেলে, উনি ওবেরায় হোটেল ছাড়া উঠতেন না, ওখানে গিয়ে উনি রেস্ট নিলেন। তারপরে 3টের সময় শপথের আগে মুকুলদা গলায় মালা পরিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যেহেতু আমরা ওই শপথ অনুষ্ঠানে যাওয়ার রাইট আমাদের ছিল না, উনি গেলেন, আবার শপথ থেকে উনি ফিরে এলেন। আবার আমাদের একজন নেতা রাহুল সিনহার সঙ্গে উনি কথা বলতে চাইলেন। আমি রাহুলদাকে ফোন করে বললাম, আপনার সাথে অরুণ জেটলি কথা বলবে। উনি তখন বললেন, তুমি 5 মিনিটের মধ্যে আমি যেখান থেকে পৌঁছচ্ছি। সঙ্গে সঙ্গে ওখানে রাহুলদা এলেন, পার্সোনালি তার সাথে দুজনে কথা হলো। তার মধ্যে তারপর মিটিং শেষ হওয়ার পর আমি এবং রাজকমলদা দুজনে মিলে আবার তাকে এয়ারপোর্টে পৌঁছে দিলাম। এইটা হচ্ছে আমার কাছে বড় সাক্ষী। মুকুলদা তখন বলেছিল যে, সুমিরন ভাই, আমরা দুজন যখন ঘরের মধ্যে ছিলাম তুমি কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করনি। আমি বললাম, এটা আমার প্রবেশ করার রাইট নেই। তখন বললো, তুমি থাকলে কোনো ক্ষতি ছিল না। আমি বললাম, না, আমি থাকতে পারি না। মানে বলছেন দুজন বিরোধী দল করেন, মানে আলাদা আলাদা দল করেন, কিন্তু এই সৌজন্যতাটা মুকুলদার মধ্যে ছিল। প্রতিদিন আমার সাথে এয়ারপোর্টে দেখা হতো। যত লোক হাই প্রোফাইলের লোক আসতো, দিদি মুকুলদাকেই পাঠাতো। মুকুলদা আমিও আমাদের দল থেকে, আপনি বিজেপির তরফ থেকে যেতেন এবং মুকুল রায় তৃণমূলের তরফ থেকে আসতো। তার জন্য আমার সাথে ছোট ভাইয়ের মতো সম্মান করতো, আমাকে সবসময় আমাকে নাম ধরে ডাকতো। এবং বীরভূম জেলাতে উনি তারাপীঠে পুজো দিতে যাবেন, বলল কালকে সকালবেলায় 7টার মধ্যে তুমি বাড়িতে রেডি থাকবে, আমি স্মৃতির মধ্যে থেকে তোমাকে তুলে নেবো। তার গাড়িতে বসিয়ে বীরভূম জেলায় মাকে পুজো দিয়েছি এবং তার সাথে একসাথে প্রসাদ গ্রহণ করেছি। উনি গরিব দুঃখীদের জিনিসপত্র ডিস্ট্রিবিউট করেছেন। বাবাকে চান করানোর জন্য যদি উনি 10 লিটার দুধ ঢেলে থাকেন, সুমিরন সাহাকেও 10 লিটার দুধ ঢালতে দিয়েছেন। এইরকম মাপের নেতা ছিলেন যে আমি ঢালবো, সুমিরন ঢালবে না, সেই রকম মাপের নেতা ছিল। সমীরণ দা, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, মানে খুব এমন এমন কিছু গল্প আপনি বলছেন যেগুলো সত্যি অন্দরের গল্প। বিষয়টা হচ্ছে, এই মুকুল রায় বিজেপিতে আসার পর কিন্তু বিজেপির একটা অদ্ভুত উত্থান হয়েছে। অবশ্যই সেখানে দিলীপদার অপরিসীম তার সাংগঠনিক দক্ষতা, তারও দলে তার সভাপতিত্বে, তার নেতৃত্বে এগিয়ে যাওয়া, কিন্তু মুকুলদাও তার পিছনে ছিলেন, তার সঙ্গে ছিলেন, সহকর্মী হিসাবে একসঙ্গে হাতে হাত দিয়ে কাজ করেছিলেন এবং তার ফলাফল হিসাবে 77 এবং 18 হয়েছিল। এই বিষয়টাকে কি আপনি মানেন? 100% দিলীপদার সঙ্গে তার যে সম্পর্ক ছিল, আজকে মনে করি আমার থেকে বেশি কষ্ট দিলীপদা পেয়েছে। কেন পেয়েছে? আজকে যে 77টা আসন, 18টা আসন বড় প্রশ্ন নয়, একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে, কোনো কর্মীকে বাদ দেয়নি। কোনো কর্মী যেখানে যেরকম দরকার ছিল দিলীপদা, যেখানে যেরকম দরকার ছিল মুকুলদা, মানে দুজনে যেভাবে আজকে যে আমাদের বিরোধী নেতা হয়েছে, এটা কে করেছে আমি জানি না, দিল্লি কে করেছে আমার জানা নেই, কিন্তু আমরা যখন পার্টি অফিসে দেখেছি এবং তিনি প্রথমেই সব কর্মীদের সামনে ঘোষণা করলেন যে শুভেন্দু আমাদের বিরোধী নেতা হবে। এই সাক্ষী আমি ছিলাম। মানে শুভেন্দু অধিকারীকে মুকুল রায় নিয়ে এসছেন, শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা মুকুলদাই করেছেন এবং দিলীপদা তার সহযোগিতা ছিল। এটা মানতে হবে আমাদের। আমরা কখনো শুভেন্দু অধিকারী
সেক্রেটারি আজকে যে জায়গায় আছে তার কিছুটা অবদান হলেও মুকুলদার। 100% অবদান মুকুলদা এবং দিলীপদার আছে। দিল্লি কি করেছে আমার জানা নেই, কি করেছে আমরা সেখানে সেই মিটিংয়ে তো আমি ছিলাম না। অতএব আজকের দিনে কষ্ট পাওয়ার জন্য আজকে এরা কিন্তু আমার মতোই কষ্ট পাওয়াটা উচিত মনে হয় আমার কাছে, যেন আজকে তার আত্মাটা যেন ঠিক জায়গায় পৌঁছয়, ভগবান তাকে শান্তির মতো জায়গাতে রাখুক। মানে শান্তি মানে আমি আমার জীবন দশাতে এরকম লোক দেখিনি, যে আমার বাড়িতেও এসছে, আমার বিবাহবার্ষিকী 50 বছরের বিবাহ, 25 বছরের বিবাহবার্ষিকীতেও এসছে, আমার মেয়ের বিয়েতেও এসছে। আমি তার জন্য আমার কিছু বলার নাই, যখনই আমি বলেছি তখনই এসছে। কিন্তু উনি কর্মীদেরকে কখনো ছোট চোখে দেখেন। এখানে একটা বিষয়ে যাব, যে কর্মীদের নিয়েই চলতেন, কর্মীরাই একদম। দলের সম্পদ। এটা মুকুল রায়, দিলীপ ঘোষ থাকাকালীন সেইভাবেই সেই ট্র্যাডিশন মেনটেন করেই চলতো। কোথাও কি আজকে মনে হয়, যেহেতু আপনাদের মতন দক্ষ পুরনো বরিষ্ঠ নেতারা যেহেতু কোথাও প্রাপ্ত, আপনারা নিজেরাই বলছেন, কোথাও কি মনে হয় তারপর থেকে বিজেপির অন্দরের পরিবেশটা চেঞ্জ হয়েছে, সেই প্রায়োরিটিটা দেওয়া হয় না কর্মীদের? আজকে বিজেপির ঘরানাটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে রাজ্য সভাপতি যখন আমরা পার্টিতে ঢুকি তখন তিনি রাজ্যের সর্বস্ত পদ, মানে জেনারেল সেক্রেটারি রাজ্যের। আজকে তার কাছ থেকে আমাদের শেখার আর কিছু বাকি নেই। আমি প্রচুর প্রোগ্রাম তার সাথে করেছি, কিন্তু কথা হচ্ছে আজকে আমাদের পুরোনো দিনের কর্মীদের বাদ দিয়ে আজকে আমরা যদি মনে করি যে আজকে আমরা জগতের আবার আলোর মধ্যে আসব, এটা কখনো হবে না, কখনো হবে না। যেটা মুকুলদার মধ্যে ছিল, যেটা দিলীপদার মধ্যে ছিল, সেটা আমি রাহুলদার মধ্যেও দেখেছি এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যেও দেখেছি। এরা দক্ষ, আমাদের কাছে দক্ষ রাজনীতিবিদ। আমি মনে করি আজকে যিনি পার্লামেন্ট কাঁপাতে পারে তিনি বাংলাও কাঁপাতে পারবেন। মনে করছি যদি ব্রিগেডে আজকে মোদির জনসভাতে আমাদের পুরনো সব কর্মীদের ডাকা হয়, বাইরের থেকে কোনো লোক আনার প্রয়োজন মনে ভাবে না, আমাদের মতো লোকরাই ব্রিগেড ফুটে দেবে। মোদির ভাষণ শোনার জন্য কোনো জায়গা থেকেই লোক আনতে হবে না। আমরা এতটাই দায়বদ্ধ। এখনো পর্যন্ত আমাদের ঘরানাটা বিজেপির ঘরানাতেই রয়েছে। আমরা পার্টি যাই করুক, আমরা কাউকে ছোট করছি না। আজকে পার্টিতে জায়গা পেয়ে গেলেই আমি বড় আর সে ছোট, এই জিনিসটা আমি মনে করি ভুল ট্র্যাডিশনে চলছে। একদম শেষ করব সমীরণ দা, মুকুল রায়ের কিছু স্মৃতিচারণার মাধ্যমেই আপনার শেষ বক্তব্যটা আমি শুনবো। এই যে মুকুল রায় চলে গেলেন, এটা কেন মনে হলো? কারণ তিনি তো এত কিছু বিজেপিতে আসার পর, তিনি তৃণমূল থেকে আসার পর তিনি বিজেপিটাকে নিজের পরিবার করে নিয়েছিলেন। তাহলে এই 21-এর পর তার আবার চলে যাওয়ার কারণটা কি? আমি মনে করি আমাদের দল মানে একটা জায়গাতে কোথাও একটা কিঞ্চিত জায়গা থেকে বাইরে রয়েছে। কিরকম বাইরে রয়েছে? আজকে উনি প্রথম এমএলএ যদি হন বিজেপি থেকেই হয়েছেন। তৃণমূল থেকে কিন্তু উনি এমএলএ এমপি হননি। মমতা ব্যানার্জি ওনাকে রাজ্যসভায় রেখেছেন, সব কিছুতে রেখেছেন, কিন্তু এমপি এমএলএ যেখান থেকে হওয়ার, কিন্তু মোদি ওনার দুটো জনসভা করেছিল। আমার মনে আছে দুটো জনসভাতে এসে বলেছিল মুকুলদা জিতবে, আমার মনে আছে। এবং মুকুলদাই বিজেপি থেকে প্রথম বিধায়ক হন, তৃণমূলে এত বছর থাকাকালীন কিন্তু হতে পারেনি। এটাও একটা কিন্তু মুকুলদার রাজনৈতিক ক্যারিয়ারে বিজেপি কিন্তু তাকে এই জায়গাটা দিয়েছিল। এইটা মোদিজি বিরাট ভাবে দুটো সভা ওনার করেছিল, সেই সভা দুটোতেই উনি কিন্তু প্রথম বিধায়ক পদ হয়েছিলেন। সেই দিন আমরা মনে করেছিলাম যে মানুষের ভুল ভ্রান্তিতে জাত হয়ে থাকে, কোনো কারণে ভুল বোঝাবুঝিতে উনি দল চেঞ্জ করলেন। তাতে আমাদের আজকের দিনে সেটাও আমি স্বীকার করব না, আমি আজকের দিনে ওনার আত্মার প্রতি এতটাই সহানুভূতি থাকবো। প্রত্যেকটা জেলা আমাদের কর্মীদের যাদের উপকার করেছে, প্রত্যেকটা আজকে আপনার মাধ্যমে প্রত্যেকটা জেলার কর্মীদের বলবো যেন ওনার আত্মার সুস্থতা কামনা করে। এইটাই হচ্ছে আমার কাছে আজকে বড় পাওনা। ব্যাস, আমি যদি মনে করি
আজকে ওনার আত্মার জায়গাটাকে ঠিক জায়গায় পৌঁছে দেয়, আমি তার থেকে খুশি আমি হব। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। অসংখ্য ধন্যবাদ সরিমন্দা, আপনি এত ব্যস্ততার মধ্যে খুব ছোট্ট ছোট্ট করে সুন্দর করে মুকুল রায়ের যে স্মৃতিচারণা, তার বিষয়ে যে ছোট ছোট অন্তরালে থাকা যে গল্পগুলো, সেই গল্পগুলো আপনি আমাদের বাংলা নিউজগ্রাফের পর্দায় তুলে ধরলেন এবং দর্শকদের সামনে তুলে ধরলেন। নমস্কার। নমস্কার।